শুভ সকাল। খুলনা সরকারি প্রচলাল কলেজের ইতিহাস বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আফ্রিকার ইতিহাসের উপরে আলোচনা শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, বাসায় আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তোমাদেরকে আজকে যে অধ্যায়টা পড়াবো সেটা হলো আফ্রিকান সমাজতন্ত্র। এখন আফ্রিকা তোমাদের অনেকগুলো চ্যাপ্টার পড়িয়েছি অলরেডি। আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আবার এর মধ্যে আমরা কতগুলি চ্যাপ্টারের মধ্যে যেটা সামরিক শাসন, তারপর আফ্রিকা গণতন্ত্র, আফ্রিকা রাজনৈতিক অস্থিতিশীলতা, আজকে আমি পড়াবো স্বাধীনতা পরবর্তী আফ্রিকা কেন সমাজতন্ত্রকে বেছে নেয়। এখন প্রথমে আমি দেখবো, বোর্ডে লিখে দিয়েছি, তোমরা পয়েন্টগুলি দেখবে। সমাজতন্ত্র বলতে আমরা কি বুঝি। আবার এই যে সমাজতন্ত্র সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদদের মধ্যে, বিভিন্ন পণ্ডিতের মধ্যে আবার বলতে হবে পার্থক্য দেখা যায়। এবং সমাজতন্ত্রের দুইটি পর্যায়, যেটাকে বলা হচ্ছে একটা হলো আদি সমাজতন্ত্র বলতে পারি, বা ইউটোপীয় সমাজতন্ত্র, আর একটা হলো মার্ক্সবাদ। কার্ল মার্ক্স যিনি যেই মতবাদ দেন সেটাকে বলা হচ্ছে মার্ক্সবাদ সমাজতন্ত্র, বা তার একটা হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে পারি। কার্ল মার্ক্সের পূর্ববর্তী সমাজতান্ত্রিক যারা ছিলেন, সমাজতান্ত্রিক চিন্তাবিদ ছিলেন, তাদেরকে কিন্তু আমরা আদি সমাজতান্ত্রিকবাদী বলা যায়। এবং তাদের মধ্যে আমরা উল্লেখযোগ্য যিনি ছিলেন, যাকে আদি প্রবক্তা বলা হয় সমাজতন্ত্রের, উনি ছিলেন ফরাসি সমাজতন্ত্রবিদ সেন্ট সাইমন। এবং ওনাকে আদি প্রবক্তা বলা হয় সমাজতন্ত্রের। তারপর ছিলেন ওই একই সময়ে ইংরেজ সমাজতন্ত্রবাদী ছিলেন রবার্ট আওয়েন। তারপরে ফরাসি চিন্তাবিদ ছিলেন আরেকজন চার্লস ফুরিয়ের। আরেকজনের নাম শুনেছো তোমরা, হয়তো পড়তে গিয়ে শুনবে, লুই ব্ল্যাঙ্ক, যার বিখ্যাত একটা গ্রন্থ ছিল অর্গানাইজেশন অফ লেবার নামক একটা গ্রন্থ ছিল। এবং ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের সময় এবং ওনার যে মতবাদ, ওনার যে গ্রন্থ, সেটা ব্যাপক প্রভাব বিস্তার করে। এবং ফ্রান্সে আবার 1848 সালে আমরা দেখি ফেব্রুয়ারি বিপ্লব হয়। আবার এই যে সমাজতন্ত্রের উদ্ভব ঠিক কোথায়, কখন, এটা নিয়ে পণ্ডিতের মধ্যে বিভিন্ন মত প্রকাশ করেছেন। আমরা ডিটেলসে যাব না, আমরা যেটা পড়াবো মেন আমাদের টার্গেট থাকবে আফ্রিকান সমাজতন্ত্র। তার মধ্যে যেটা অনেকে বলেন যে চৈনিক দার্শনিক, তোমরা জানো যে যখন প্রাচীন সভ্যতা পড়েছ, চৈনিক সভ্যতা ছিল, তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত দার্শনিক ছিলেন, কনফুসিয়াস, লাওৎসে, ম্যানসিয়াস। ওনাদের মধ্যে একজন ছিলেন লাওৎসে, খ্রিস্টপূর্ব 607 থেকে 517। উনি প্রথম সাম্যবাদের কথা বলেন। ওনার বক্তব্য ছিল যে যার বেশি আছে, মানে যার অধিক আছে, তার কাছ থেকে যার কম আছে বা নেই, তাকে দিয়ে দেওয়া স্বর্গীয় নীতি। এবং আরেকজনের নাম পাই আমরা, বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন, তোমার নাম শুনেছ, প্লেটো। তার একটা বিখ্যাত গ্রন্থ তার রিপাবলিক। এবং এই গ্রন্থে সমাজতন্ত্রের কথা বলতে গিয়ে উনি যেটা মনে করতেন যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তিগত সম্পত্তি এবং পরিবার প্রথম উচ্ছেদ করতে হবে। আবার কেউ কেউ আবার বিশ্বাস করতেন পবিত্র বাইবেলে এক ধরনের আদিম সমাজতন্ত্রের কথা উল্লেখ আছে। পরবর্তীতে আমরা দেখি যে 17 শতকে, যেটা মেনলি টমাস মোর নাম শুনেছ, তার বিখ্যাত একটা গ্রন্থ ছিল ইউটোপিয়া। এবং উনি এখানে কাল্পনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেন। এবং যেখানে কি থাকবে না, কোনো শোষণ থাকবে না, আর তারপর কি থাকবে না, কোনো সামাজিক কোনো অবক্ষয় থাকবে না, ব্যক্তিগত মালিকানা থাকবে না। এখন উনি মনে করতেন এই যে সমাজে অবক্ষয়, সমাজে যে ত্রুটি বিচ্যুতি, এটার জন্য দায়ী হলো ব্যক্তিগত মালিকানা, মানে পুঁজিবৃত্তি শ্রেণী। কারণ তার মতে জীবন ধারণের জন্য শ্রমিকরা যে সম্পত্তি, যে কি বলা যায়, অল্প মূল্যে পুঁজিপতিদের কাছে তাদের শ্রম কি করে বিক্রি করে, এবং ফলে তারা দারিদ্র্যের কবলে পড়ে। অন্যদিকে পুঁজিপতিরা সম্পদ গচ্ছিত করে বা পুঞ্জীবিত করে। আবার ফলে সমাজে কি দেখা দেয়, শোষণ দেখা দেয়, বৈষম্য দেখা দেয়। এবং এই শোষণ এবং বৈষম্য থেকে মুক্তির জন্য উনি একটা
দ্বীপের কল্পনা করেছেন, যা হলো ইউটোপীয় দ্বীপ। এবং উনি বলেন এই দ্বীপে কি থাকবে, শোষণ বৈষম্য থাকবে না। এটা ছিল ওনার বক্তব্য। আমরা আসি যেটাকে বলা হচ্ছে মার্ক্সবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আধুনিক সমাজতন্ত্রীরা যেটাতে বিশ্বাস করেন এবং তারা কতগুলিতে মূলনীতিতে বিশ্বাস করেন, এবং এই মূলনীতিগুলিকে আমরা বলতে পারি সমাজতন্ত্রের, যেটা আমরা পড়াবো সমাজতন্ত্রের মূল সূত্র বলতে পারি। আবার প্রথম যে মূল সূত্রটা ছিল, মূলনীতিটা ছিল সমাজতন্ত্র, সেটা জানি জমি মানে ভূমি, তারপর হচ্ছে পানি, আবার অন্যান্য যে প্রাকৃতিক সম্পদগুলি আছে সেগুলির পরে কোনো ব্যক্তির সমান অধিকার, মানে কোনো একক অধিকার থাকবে না, সবার সমান অধিকার। এগুলি কারো, কি বলছেন উনি, এগুলি কারো ব্যক্তিগত সম্পদ নয়, এগুলি থাকবে কারণ এগুলি কারো পরিশ্রমের দ্বারা সৃষ্ট নয়, এগুলি প্রকৃতিগতভাবে সৃষ্ট। সেই জন্য এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা সবার, এই সম্পদের উপরে সবার সমান অধিকার রয়েছে। তার মানে বলা হচ্ছে যে রাষ্ট্রের অধিকার। তারপর যেটা উনি, যেটা আরেকটা মূল সূত্র যেটা বলে আমরা পাই, যে প্রত্যেকটা নাগরিকের মানে প্রত্যেকটা ব্যক্তির কি বলা যায় জীবিকার অধিকার আছে, মানে কাজ করার অধিকার আছে, মানে কেউ বেকার থাকবে না। রাইট টু ওয়ার্ক, যেটা বলে রাষ্ট্রের কর্তব্য হলো বেকারের জন্য কর্মসংস্থান করা। তারপরে যেটা আমরা জানি আরেকটা মূলনীতি, সম্পদের উপর কি বলা যায় সমান অধিকার স্থাপন। আমরা যেটা দেখি যে পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সম্পদের যেটা দেখা যায় কিছু লোকের, যে বর্তমান সমাজ ব্যবস্থা যেটা আমরা দেখি যে সম্পদ কিছু লোকের হাতে কি থাকে, সম্পদ জমা থাকে, এবং বাকি লোকেরা কিন্তু বঞ্চিত হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে এখানে কিন্তু কারো হাতে, ব্যক্তি বিশেষের হাতে সম্পদ জমা থাকবে না, এবং সম্পদ কিভাবে পুনঃবন্টন হবে, মানে রাষ্ট্রের হাতে সম্পদ থাকবে। মোট কথা যেটা বলতে পারি, রাষ্ট্রের হাতে সম্পদ থাকবে, রাষ্ট্র সবার মধ্যে সমানভাবে সম্পদের বন্টন করবে। আরেকটা বলা মূলনীতি, সমাজতন্ত্রে উৎপাদন ব্যবস্থায় নেতৃত্ব, যেটা একটু বললাম যে রাষ্ট্রীয় নেতৃত্ব থাকবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে, ব্যক্তিগত উদ্যোগ এবং সম্পত্তির অধিকার এখানে নিরুৎসাহিত করে, মানে লোপ করা হয়। তারপরে শেষে যেটা বলা হয় শ্রেণীহীন সমাজ স্থাপন, মানে শ্রেণী বৈষম্য থাকবে না। নাগরিকদের শ্রম দ্বারা যে সম্পদ উৎপাদন হবে তা রাষ্ট্রের অধিকারে থাকবে, এবং সেই সম্পদ উৎপাদন হবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। আবার এই যে মূলনীতিটা, এটা ছিল কার্ল মার্কস, আমরা জানো যে কার্ল মার্কসের মূলনীতি। এবং এই মার্কসের মূলনীতি অনুযায়ী প্রথম আধুনিক বিশ্বে কি হয়, সমাজতান্ত্রিক বিপ্লব হয়, যেটা প্রমাণ আমরা প্রায় যেটা আমরা দেখি রাশিয়াতে। তোমরা জানো যে 1917 সালে লেনিন উনি সমাজতন্ত্র চালু করে, এবং সোভিয়েত, এবং এই নীতি অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তার পুরো বিশ্বে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে সমাজতন্ত্র, আবার বিশেষ করে চীন, সোভিয়েত ইউনিয়ন, কিউবা, ভিয়েতনাম, আবার পূর্ব ইউরোপের অনেক দেশ এই সমাজতন্ত্রকে বেছে নেয়। আবার পরবর্তীতে আমরা দেখি আফ্রিকার দেশগুলি যখন স্বাধীনতা পায় ইউরোপীয় দেশগুলির হাত থেকে, বিশেষ করে তোমরা জানো যে ইউরোপের ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, পর্তুগাল, তাদের কলোনি ছিল বেলজিয়াম, তাদের যে কলোনিগুলি ছিল রাষ্ট্রগুলি 60-এর দশকে একের পর এক স্বাধীনতা লাভ করে। এমন স্বাধীনতা লাভের পরে ওরা কিন্তু সমাজতন্ত্রকে বেছে নেয়। এখন আমাদের প্রশ্ন হলো, কেন আফ্রিকার দেশগুলি সমাজতন্ত্রকে বেছে নেয়? আবার এখানে আমরা দেখি যে কতগুলি কারণ ছিল। প্রথম আমরা যদি বলি যে প্রথম যেটাকে কারণ হিসেবে বলতে পারি বাস্তব অভিজ্ঞতা। আমরা জানি যে ল্যাটিন আমেরিকার স্পেন আবার পর্তুগালের অনেকগুলি কলোনি ছিল, এবং ল্যাটিন আমেরিকা স্বাধীন হওয়ার পরপরই দেখা যায় পরপর যেই পরবর্তীতে তারা পরনির্ভরশীল ছিল এবং অর্থনৈতিক অস্থিরতা ছিল, কারণ তারা যেই নীতিটা বেছে নেয় তারা কিন্তু সমাজতন্ত্র বেছে নেয়, তারা কিন্তু পুঁজিবাদকে বেছে নেয়। কারণ এখানে আমরা দেখি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যেটা করা হয় যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কিন্তু সমাজ পঞ্জীভূত থাকে। সেই কারণে
পরবর্তীতে আফ্রিকার দেশগুলি যখন স্বাধীনতা লাভ করে তারা কিন্তু পুঁজিবাদের বিকল্প হিসাবে সমাজতন্ত্র গ্রহণ করে। ল্যাটিন আমেরিকার দেশগুলি বলতে আমরা মেইনলি বুঝি দক্ষিণ আমেরিকার যে দেশগুলি সেগুলিকে ল্যাটিন আমেরিকার দেশ বলা হয়। আমার এখানে আর একটা দেশ ছিল, মেনলি এই দেশগুলি ল্যাটিন আমেরিকার দেশ বলা হয়। এই দেশগুলিতে ওরা পুঁজিবাদকে বেছে নেয়, কিন্তু পুঁজিবাদকে যখনই বেছে নেয় তখন আমরা যে উদ্দেশ্য স্বাধীনতা লাভ করে, যে অর্থনৈতিক মুক্তি, সেই অর্থনৈতিক মুক্তি আর তাদের অর্জিত হয় নাই, মানে অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয়। এবং সেই যে বাস্তব অভিজ্ঞতা সেটা কিন্তু আফ্রিকান রাজনীতিবিদ যারা ছিলেন তাদেরকে নিরুৎসাহিত করে এবং তারা সমাজতন্ত্র বেছে নেয়। 2 নম্বর কারণ হিসেবে বলতে পারি তত্ত্বীয় কারণ। কারণ পুঁজিবাদী রাষ্ট্রগুলির যে ইতিহাসটা সেটা যদি আমরা পর্যালোচনা করে দেখা যায় অর্থনৈতিক যে উন্নতিটা খুব ধীর গতিতে, স্লথ গতিতে। অন্যদিকে সমাজতান্ত্রিক পদ্ধতিতে যে রাষ্ট্রগুলি ছিল তৎকালীন, যেমন চীন, গণচীন যেটাকে বলতে পারি, তারপরে সোভিয়েত ইউনিয়ন, এখানে কিন্তু তড়িৎ গতিতে, দ্রুত গতিতে উন্নয়ন হয়। এবং এই উন্নয়ন কি করে আফ্রিকার যে দেশগুলি ছিল, আফ্রিকার যারা জাতীয়তাবাদী নেতারা ছিল তাদেরকে কিন্তু উৎসাহিত করে কি করার জন্য, তাদের দেশে সমাজতন্ত্রকে বেছে নেওয়ার জন্য। তারপর আমরা দেখি পরের পয়েন্ট আমরা বলতে পারি যে কারণের মধ্যে আফ্রিকীয় জাতীয়তাবাদী আন্দোলন। সেটা আমরা জানি, তোমরা জানো যে প্রত্যেকটা দেশে, আমাদের দেশের কথা তোমরা যদি চিন্তা করো যে 1947 সালে যখন আমরা স্বাধীনতা লাভ করি ব্রিটিশদের হাত থেকে, এর জন্য কিন্তু আমাদেরকে অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এবং এই আন্দোলনগুলিকে আমরা বলি জাতীয়তাবাদ। আবার আলাদা জাতি আমাদের দেশে বা অন্য কোনো রাষ্ট্রের, অন্য কোনো কি বলা যায়, ভূখণ্ডের অন্য কোনো জনগোষ্ঠী বর্তিত থাকবে না। এটা হলো জাতীয়তাবাদ। আমরা আলাদা জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য সবকিছু আলাদা। এমন আফ্রিকা একই অবস্থা। আফ্রিকা যখন জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় 40 এবং 50-এর দশকে, আমরা জানো পড়িয়েছি, তখন কিন্তু আফ্রিকার অনেক নেতৃবৃন্দ, পাশ্চাত্য শিক্ষা কি হয়, বিভিন্ন দেশে কিন্তু পড়াশোনা করে এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের সাথে জড়িত ছিল। বিশেষ করে তারা লক্ষ্য করে এই যে বামপন্থী সংগঠনগুলি মোটামুটিভাবে দেখা যায় যে যারা ছিল বিদেশে, যখন ওরা পড়াশোনা করে দেখা যায় আফ্রিকার স্বাধীনতার কথা বলছে, আফ্রিকার জনগণের মুক্তির কথা বলছে, অধিকারের কথা বলছে, এবং অন্য কোনো সংগঠন এবং আফ্রিকার জনগণের স্বাধীনতার কথা বা অর্থনৈতিক মুক্তির কথা বলছে না। যার ফলে আফ্রিকার নেতৃবৃন্দ এই যে জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনতার প্রতি তারা কি ছিল, এই সমস্ত নেতারা সহানুভূতিশীল ছিল এবং তারা কিন্তু আফ্রিকার জন্য সহমর্মিতা অনুভব করেছে। এবং এই সমস্ত আফ্রিকার নেতৃবৃন্দ যারা এখানে পড়াশোনা করতে চায় তারা কিন্তু সমাজতন্ত্র আন্দোলনের সাথে, সমাজতন্ত্র আন্দোলনের মধ্যে অনুপ্রাণিত হয়েছে। আবার পরবর্তীতে যখন আফ্রিকার দেশগুলি স্বাধীনতা লাভ করে তখন নিজেদের দেশে এসে ওরা সমাজতন্ত্র কায়েম করে। বিশেষ করে আমি দেখিয়ে দিয়েছি এখানে কত উচ্চ নেতা নাম, বিশেষ করে তোমরা জানো সেনেগালের প্রেসিডেন্ট ছিলেন লিওপোল্ড সেঙ্গর, তারপর জুলিয়াস নায়ারে, জামো কানিয়াত্তা, আহমদ সেকে তুরে। ওরা সবাই কিন্তু আফ্রিকার বিভিন্ন দেশের জাতীয়তাবাদী নেতা ছিল। ওরা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যায়, বিশেষ করে তোমাদেরকে বলছি আমেরিকা, ইংল্যান্ড এবং রাশিয়াতে ওরা যখন পড়াশোনা করতে যায় তখন কিন্তু ওরা বিভিন্ন রকম বামপন্থী সংগঠনের মাধ্যমে ওরা অনুপ্রাণিত হয়েছে। তারপরে একটা কারণ ছিল আফ্রিকান নেতৃবৃন্দ যারা ছিল, বিশেষ করে এই সমস্ত নেতৃবৃন্দ যারা ছিল, আরেকজন হচ্ছে জর্জ প্যাটমোর। এই নেতৃবৃন্দরা তাদের মধ্যে আফ্রিকার যে সমাজ, ইতিহাস, ঐতিহ্য সব কিছু কিন্তু সমাজতন্ত্রের জন্য উপযোগী। কারণটা কি ছিল? কারণ আফ্রিকা কিন্তু বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং গোত্রপতিরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করত এবং অন্যরা কিন্তু ওই সমাজ কাঠামোর মধ্যে সবকিছু সমানভাবে কিন্তু ভোগ করতো। কারণ আফ্রিকা কিন্তু বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, বিভিন্ন গোত্রপতিরা কিন্তু মানে জনগণের কিন্তু ওরা প্রতিনিধি ছিল। সেজন্য ওরা মনে করলো, জাতীয় নেতারা মনে করলো যে আফ্রিকার সমাজতন্ত্রই কিন্তু প্রযোজ্য, কি বলা যায়, পুঁজিবাদী নয়। তারপর আমরা দেখি যে আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি যে একই কথা, যে অসংখ্য গোত্র আফ্রিকা বিভক্ত ছিল, সেজন্য পশ্চিমা যে গণতন্ত্র সেটা কিন্তু
আফ্রিকায় প্রয়োগ করা বা আফ্রিকা চালু করা সম্ভব ছিল না। কারণ আমরা দেখি যে এই যে গোত্রীয় একটা বিরোধ ছিল দীর্ঘদিন, মানে এক গোত্রের সাথে আরেক গোত্রের বিরোধ ছিল, আবার গোত্রগুলির মধ্যে বিরোধ ছিল। আবার এই গোত্রগুলির মধ্যে বিরোধ, যেটা গণতন্ত্র এখানে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। কারণ এই বিরোধের ফলে যদি পুঁজিতন বা চালু করে, তাহলে অর্থনৈতিক উন্নয়ন কোনোদিন সম্ভব না, আফ্রিকায় ছিল না ওই মুহূর্তে। আবার সেটা কিন্তু কি বলা যায়, গণতন্ত্রে কি থাকে, বহু দল থাকে। আবার তারা চিন্তা করলো যদি সমাজতন্ত্র কায়েম করা যায়, তাহলে এক দলীয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে কি করা সম্ভব, আফ্রিকান উন্নয়ন সম্ভব। আবার এই বিশ্বাস থেকেই আফ্রিকার যারা জাতীয়তাবাদী নেতা ছিলেন তৎকালীন, তারা কিন্তু সমাজতন্ত্র কি করে চালু করে। তারপর আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি, সমাজতন্ত্রকে আমরা কি হিসাবে বিবেচনা করি। দেখো সোভিয়েত ইউনিয়ন বলো, লেনিন যখন চালু করে, সেটা বিবেচনা শোষিত, বঞ্চিত এবং নিপীড়িত আদর্শ হিসেবে বিবেচনা করা হয়। এবং স্বাধীনতা যখন আন্দোলনের সূচনা লগ্নে জাতীয় নেতারা প্রচার করতে থাকে যে আফ্রিকার জনগণকে কি করো, সাম্রাজ্যবাদী ইউরোপিয়ানদের দ্বারা কি হচ্ছে, তাদের হাত থেকে মুক্ত করা হবে। এমন সাম্রাজ্য ইউরোপিয়ানদের দ্বারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। কারণ সাম্রাজ্যবাদী শক্তির মূল টার্গেটই থাকে কি থাকে, অর্থনৈতিক শোষণ। আবার অর্থনৈতিক শোষণ যখন করতে চায়, তখন কিন্তু অর্থটা সমানভাবে বন্টন হবে, যে কোনো একটা শ্রেণীর হাতে অর্থটা চলে আসে। সেজন্য আফ্রিকান জাতীয়তাবাদী নেতারা বুঝতে পারে যে আফ্রিকার আদর্শ হওয়া উচিত কি, সমাজতন্ত্র, পুঁজিবাদ না। আবার এছাড়া একটা আমরা বলি, আফ্রিকান জাতীয়তাবাদী নেতা ছিল, বা আমরা অনেক সময় জানি যে পুঁজিবাদ কিন্তু সাম্রাজ্যবাদের একটা বিপরীত হিসাবে ব্যবহার করে। অনেক সময় মনে করতো যে সমাজতন্ত্রের বিপরীত। অন্যদিকে পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ দুইটা কিন্তু সমার্থক শব্দ বলা যায়, মানে একটা আরেকটার উপরে কিন্তু নির্ভরশীল। মানে সাম্রাজ্যবাদ ছাড়া কিন্তু পুঁজিবাদ হচ্ছে না, আবার পুঁজিবাদ ছাড়া কিন্তু সাম্রাজ্যবাদ তৈরি হচ্ছে না। কারণ ইউরোপিয়ানরা যখন আফ্রিকাতে প্রবেশ করে, তাদের মূল টার্গেট থাকে কি করা, পুঁজি সংগ্রহ। আবার পুঁজি সংগ্রহ করতে এসে তারা কি করে, সাম্রাজ্য বিস্তার করে। মানে সাম্রাজ্য বিস্তার না করলে অর্থনীতি শোষণ করতে পারছে না, ওই দেশ থেকে পুঁজি নিয়ে যেতে পারছে না, কাঁচামাল নিতে পারছে না। এবং পুরোনো আফ্রিকায় কি করা হচ্ছে, বাজারে রূপান্তরিত করা হচ্ছে, মানে অর্থনীতি শোষণ করা হচ্ছে। সেই জন্য এই আফ্রিকান জাতীয়তা মনে করতো, বা মনে করার জন্য না, যে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ হলো একে অপরের সমার্থক, এবং যার কুফল আফ্রিকানদের উপর পড়েছে। এবং এ থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে, সমাজতন্ত্র কায়েম করতে হবে। এবং সমাজতন্ত্রকে রক্ষা কবচ মনে করতে হবে। সমাজতন্ত্রকে আফ্রিকান জাতীয় নেতারা কি করে বেছে নেয়। তাছাড়া তোমরা জানো যে 1917 সালে লেনিনের বিখ্যাত একটা বই ছিল, যেটা উনি লিখেন, বাংলায় বলছি, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হলো সাম্রাজ্যবাদ। এমন সাম্রাজ্যবাদের উৎস হলো পুঁজিবাদ। আবার এই পুঁজিবাদী বিশ্বের, আবার পুঁজিবাদী বিশ্বের নেতা হিসেবে কাকে চিন্তা করা হয়েছে, যুক্তরাষ্ট্র। তখন কিন্তু যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী বিশ্বের নেতা। এবং এই মার্কিন সাহায্যপুষ্ট পুঁজিবাদী নীতিকে গ্রহণ করাকে ওই সময় সৌন্দর্যকে দেখত। কারণ যারা সাহায্য করতো, পুঁজিবাদী দেশগুলি যখন একটা দেশকে সাহায্য করতো যুদ্ধ পরবর্তী পর্যায়ে, তাদের টার্গেটই থাকতো যে ওই দেশ থেকে একটা মুনাফা অর্জন বা অতিরিক্ত কি বলা যায়, সুদ আদায় করা। আবার সেজন্য এই পুঁজিবাদকে সবসময় যারা সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল বা সমাজতন্ত্রের আদর্শকে মেনে নেয়, তারা কিন্তু পুঁজিবাদকে সৌন্দর্যকে দেখতো। এবং সেই কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সৌন্দর্যকে দেখতে, এবং পুঁজিবাদ, আফ্রিকান নেতারা পুঁজিবাদ কায়েম করতে প্রস্তুত ছিল না। এবং স্বাধীনতার পরবর্তীতে তারা কিন্তু আফ্রিকার দেশগুলি সমাজতন্ত্র কায়েম করে নিজেদের মতো করে, মার্কস মানে বৈজ্ঞানিক সমাজতন্ত্র না। এবং তারা আফ্রিকার দেশগুলি তাদের আফ্রিকার পরিবেশ, আফ্রিকার সংস্কৃতি, আফ্রিকার ইতিহাস, আফ্রিকার ঐতিহ্য অনুযায়ী এই সমাজতন্ত্রকে নিজেদের মতো করে প্রতিষ্ঠা করে। তারপর আমরা এখন দেখব এই যে আফ্রিকার সমাজতন্ত্রের কিভাবে উৎপত্তি হলো বা কখন এটা উৎপত্তি হয়। আমরা যদি একটু খেয়াল করি, আফ্রিকায় যখন জাতীয়তা আন্দোলন হয় 40 এবং 50-এর দশকে, জাতীয়তা আন্দোলন হয়, এবং সাথে সাথে
আরেকটা আন্দোলন হয় তোমাদেরকে পড়িয়েছি, প্যান আফ্রিকানিজম, মানে আমরা সমগ্র আফ্রিকা যারা আছি তারা সবাই এক। আবার পুরো আফ্রিকা ব্যাপী আন্দোলনটা এটাকে বলা হচ্ছে প্যান আফ্রিকানিজম আন্দোলন। এবং বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলা যায় পরপরই যখন বা 1945-এ যখন প্যান আফ্রিকান সম্মেলন হচ্ছে, আফ্রিকান জাতীয়তাবাদীরা সম্মেলনগুলি করছে, তখন কিন্তু সমাজতন্ত্রের আদর্শের কথা বলছে। আবার প্রথম থেকে আমরা দেখি 1956 সালে যেটা বলা হয় সেনেগালের একজন বুদ্ধিজীবী ছিলেন, তার নাম ছিল আবুলে লাই। উনি প্রথম আফ্রিকার সমাজতন্ত্রের উপর গুরুত্ব আরোপ করেন এবং ফরাসি ভাষায় একটি গ্রন্থ রচনা করেন। আবার এই গ্রন্থের রচনার মাধ্যমে তিনি প্রথম একটা শব্দ ব্যবহার করেন এবং আফ্রিকীয় সমাজতন্ত্র প্রতিষ্ঠা কথা বলেন, গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবং তোমরা জানো যে সেনেগাল ফরাসি একটা কলোনি ছিল এবং ফরাসিরা মানে ফ্রান্স আফ্রিকাতে তাদের যে কলোনিগুলি ছিল সেখানে কিন্তু কি বলা যায় পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে, যেটাকে বলা হচ্ছে তারা পিতার মতো দেখতে। এই কলোনিগুলিকে একজন পিতা যেমন তার পরিবারকে দেখে এবং সেইভাবে কিন্তু আফ্রিকার কলোনিগুলিকে ফ্রান্স পিতার চোখে দেখতো এবং এই জন্য শাসন ব্যবস্থার নাম ছিল পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা। আবার পরবর্তীতে আমরা দেখি যিনি সমাজতন্ত্রের কথা বলেন প্রায় একই সমসাময়িক সেনেগাল প্রেসিডেন্ট ছিলেন, আফ্রিকার পরবর্তী প্রেসিডেন্ট হন সেনেগাল লিওপোল্ড সেনঘর, তোমাদের এখানে নাম লিখে দিচ্ছি। এবং উনি হুট করে কিন্তু সমাজতন্ত্রের কথা বলেন নাই। উনি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলেন, পড়াশোনা করতে ফ্রান্সে যান অবস্থানকালীন সময়, এবং উনি ফ্রান্সের বামপন্থী আন্দোলনের সাথে যোগ দেন। কারণ ফ্রান্সের যে বামপন্থী দলগুলি আফ্রিকার বলা যায় আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতিশীল সম্পন্ন ছিল। এবং অন্যদিকে ফ্রান্সের সাথে ব্রিটেনের কিন্তু এখানে কিন্তু একটি পার্থক্য ছিল সাম্রাজ্যবাদী নীতিতে। এবং ফ্রান্স কিন্তু ব্রিটেন কিন্তু তার নিজস্ব যে রাজনৈতিক দলগুলি ছিল ওইখানে কিন্তু কলোনির জনগণকে অংশগ্রহণের কোনো সুযোগ দেয় না। কিন্তু ফ্রান্স কিন্তু যে দলগুলি ছিল তাদের রাজনৈতিক যে দলগুলি ছিল সেখানে কিন্তু ফ্রান্সের যে কলোনি ছিল ওই দেশের জনগণকে তাদের রাজনৈতিক দলে অংশগ্রহণের সুযোগ দেয়। ওই হিসাবে আমরা দেখি যে কি বলছে লিওপোল্ড উনি ফ্রান্সের একটা বাম সংগঠন ওইখানে যান পড়াশোনা করতে, ওইখানে কিন্তু ওই সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং আফ্রিকার আশাকাঙ্ক্ষার প্রতি সহানুভূতি উনি অর্জন করেন। তাছাড়া আমরা আরেকটা দেখি ফ্রান্স তার নিজস্ব রাজনৈতিক দলগুলিতে যখন উপনিবেশের জনগণের সুযোগ করে দেন, বিশেষ করে সুযোগ, তখন কিন্তু এই জাতীয়তাবাদী নেতারা তাদের অভাব অভিযোগগুলি তাদের সমস্যাগুলি তুলে ধরতে সমর্থ হন। এবং পরবর্তীতে এই লিওপোল্ড সেনঘর উনি নিজের দেশে এসে মানে সেনেগালে এসে 1959 সালে নিজস্ব একটা বাম দল গঠন করেন। আবার এই বাম দলের গঠন করে স্লোগান দেন, উনি ওই দল যখন গঠন করেন তখন ওনার স্লোগান ছিল আফ্রিকীয় সমাজতন্ত্র। শুধু সমাজতন্ত্র বলে না, ওনার ইয়া ছিল যে যেই সমাজতন্ত্র হবে সেটা কীরকম হবে, গতানুগতিক সমাজতন্ত্র না, যে তোমাদের যে মূলনীতিগুলি বলছে সেই রকম হবে না, সেটা কীরকম হবে আফ্রিকীয় সমাজতন্ত্র। এবং 1956 সালে আমরা দেখি উনি প্রথম সোশ্যালিজম আফ্রিকান শব্দটা ব্যবহার করেন। তারপর আমরা বলতে পারি এই যে আফ্রিকার সমাজতন্ত্রের যেটা উৎপত্তি, তাহলে কাকে বলতে সেনেগালের যিনি প্রেসিডেন্ট ছিলেন লিওপোল্ড সেনঘরকে বলা হয়। তারপর আরেকজন ছিলেন, আমরা নাম লিখে দিয়েছি কিন্তু জর্জ প্যাডমোর, তোমরা নাম শুনেছ। উনি প্যান আফ্রিকানিজম আন্দোলনের সাথে জড়িত ছিল এবং তার একটা বিখ্যাত বই ছিল এ গাইড টু প্যান আফ্রিকান সোসাইটিজম, মানে সমগ্র আফ্রিকা ব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এবং উনিও কিন্তু 60-এর দশকের ছিলেন এবং তৎকালীন 60-এর দশকের আমরা বলি গানার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, দেখো লিখে দিচ্ছি কাউমে নক্রুমা, ওনার প্রধান উপদেষ্টা ছিলেন জর্জ প্যাট। এবং তিনি আফ্রিকার সমাজতন্ত্রের কেমন হবে এটার উপর একটা বই লিখেন, একটা তত্ত্ব তৈরি করেন, যেটা বলছি
গাইড টু প্যান আফ্রিকান সোশ্যালিজম। আবার তিনি প্যান আফ্রিকান সোশ্যালিজমের শব্দটা ব্যবহার করেছেন, প্যান আফ্রিকান সোশ্যালিজম। আবার তিনি মার্কস বা এটা বলেন নাই। আবার তিনি ইউরোপীয় সমাজতন্ত্র এবং আফ্রিকা সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য তুলে ধরেন। আবার পরবর্তীতে সব আমরা দেখি গানার যিনি রাষ্ট্রপতি ছিলেন কে কাওয়ামে নক্রুমা, উনি যে ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, সেটা কিন্তু জর্জ প্যাটমোরের বক্তব্যের একটা প্রতিফলন আমরা দেখতে পাই। এমন তার মানে আমরা বলতে পারি যে জর্জ প্যাটমোর লিওপোল্ডের চেয়ে উচ্চ পর্যায়ের কথা বলেছেন, এমন চেতনাগত এবং ঐতিহ্যগত দিক দিয়ে, এমন মানে কি বলা যায়, এই দুইজন ব্যক্তিকে আমরা আফ্রিকান সমাজতন্ত্রের কি বলতে পারি নেতা বলতে পারি প্রাথমিক পর্যায়ে। তাহলে কাকে বলতে পারি? জর্জ প্যাটমোর এবং আরেকজনের নাম কি বললাম, লিওপোল্ড সেডার। এই দুইজনকে কিন্তু আমরা কি বলতে পারি? আফ্রিকান সমাজতন্ত্রের নেতা বলতে পারি। পরবর্তীতে আমরা দেখি যেমন তানজানিয়ার জাতীয় নেতা ছিলেন বা রাষ্ট্রনায়ক ছিলেন জুলিয়াস নায়েরে, উনি উনি কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতি গ্রহণ করেন এবং উনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা তার দেশে তানজানিয়াতে উনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস পান। তারপর আমরা দেখি উনি বিশেষ করে তানজানিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি সমাজনীতি চীনের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেন এবং উনি যে নীতিটা সামষ্টিক কৃষি অর্থনীতি উনি গ্রহণ করেন, যেটা উজামা, তোমার নাম পাবা, উজামা বা ফ্যামিলি হুড নামে পরিচিত ছিল। এবং তার গ্রামীণ আফ্রিকার মানুষদের প্রতি এবং তাদের মূল্যবোধ সংস্কৃতির প্রতি আমার ব্যাপক আস্থা ছিল আফ্রিকার জনগণের প্রতি। এবং তিনি শুধুমাত্র এটা করেন নাই, তিনি অন্যদিকে দেখে গানাতে কে করেন? কাওয়ামে নক্রুমা আধুনিক সমাজতন্ত্র মানে সমাজতন্ত্রী নীতি গ্রহণ করেন এবং যে সমস্ত নেতাদের নাম লিখে দিচ্ছি এবং তারা প্রত্যেকে তাদের দেশে সমাজতন্ত্র আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তারপর আমরা বলি এই সমাজতন্ত্র যদি আমরা দেখি যে আফ্রিকায় কীভাবে সমাজতন্ত্র উৎপত্তি হচ্ছে, তাহলে আমরা বিশেষ করে যাকে বলবো যে একজন বলছি বুদ্ধিজীবী, সেনেগালের বুদ্ধিজীবী আবুলে লাই, তারপর লিওপোল্ড সেডার, তারপর একজন নাম করছে জর্জ প্যাটমোর। তাদের নেতৃত্বেই কিন্তু বলা যায় আফ্রিকায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে অন্যান্য স্বাধীনতা পরবর্তীতে অন্যান্য নেতারা কিন্তু তাদের দেশে কি করে? সমাজতন্ত্র কায়েম করে। এখন আমি যেটা পড়াবো, এই যে আফ্রিকান সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কীরকম ছিল তোমাদেরকে আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি, পরের ক্লাসে আমি বাকিটা শেষ করব। তাহলে আমরা কি দেখছি যে আফ্রিকান যে সমাজতন্ত্র সেটা কিন্তু আমরা যে সমাজতন্ত্র দেখছি মার্ক্সবাদ, সেটার সাথে সম্পূর্ণ মিল ছিল না। সেইটার আদলে নিজেদের মতো করে নিজেদের দৃষ্টিভঙ্গিতে আফ্রিকান সমাজতন্ত্র কি করে প্রতিষ্ঠা করে। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।